আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের অনলাইন হোমিও চিকিৎসা বোর্ড কর্তৃক আয়োজিত আজকে অনলাইন হোমিও বোর্ডের অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনার এবং মানবতার হোমিওপ্যাথিক ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার জয়নাল আবেদিন ফারুকী সাহেব। অনলাইন মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যারের এই প্রস্তাব সমর্থন করছি। ধন্যবাদ। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের অনলাইন হোমিও বোর্ডের সম্মানিত সদস্য হাফেজ মাওলানা শামীম ইকবাল। জনাব হাফেজ মাওলানা শামীম ইকবাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم। সম্মানিত ডাক্তারবৃন্দ, এখন আপনাদের সামনে আমাদের অনলাইন হোমিও বোর্ডের যিনি দীর্ঘদিন অতন্দ্র প্রহরীণায় আমাদেরকে তার জ্ঞান গর্ভ বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদেরকে পারদর্শী করে তুলেছেন। আর আজকেও আমাদের এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে ডাক্তারদের বিশেষ ট্রেনিং হবে। এই সব বিষয়ে আমাদের যথেষ্ট জানা প্রয়োজন। আর এই কারণেই সোরা সবচাইতে গুরুত্বপূর্ণ ট্রু ডিজিজ এবং পিআরএস। সোরা এবং পিআরএসের মৌলিক যে পার্থক্য, কোন কোন জায়গায় আমাদের সোরার সাথে পিআরএসের হওয়ার সম্ভাবনা থাকে, কন্ট্রাডিকশন হওয়ার সম্ভাবনা থাকে, সেইগুলো আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার জয়নাল আবেদিন ফারুকী। জনাব ডাক্তার জয়নাল আবেদিন ফারুকী স্যারকে তার জ্ঞান গর্ভমূলক আলোচনা রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন হোমিও মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজকে আমরা বিশিষ্ট ডাক্তারগণ আমরা একত্রিত হয়েছি ফ্রি ক্যাম্প উপলক্ষে। আজ আমরা এখানে ফ্রি ক্যাম্পের অফিস নিয়েছি এবং এই অফিস উদ্বোধন করব এবং আজ থেকেই আমরা ফ্রি রুগী দেখব এবং আমরা যারা উপস্থিত হয়েছি তাদের
সুস্বাস্থ্য কামনা করে এবং স্যার আমাকে পিআরএস এবং শরীক মাআজমের যে বেসিক ক্যারেক্টারের যে পার্থক্য উনি বলেছেন, এই পার্থক্য আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। তা প্রথমে ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের মানে আবিষ্কৃত পিআরএস, পোস্ট র্যাবিস সিনড্রোম, এটা মানে মায়াজম নয়, তবে মায়াজমের কাছাকাছি। পোস্ট র্যাবিস সিনড্রোমটা কি? র্যাবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালের মানে লক্ষণাবলী এবং উপসর্গ এবং লক্ষণাবলী, মানে র্যাবিস ভাইরাস জেনেটিক ম্যাটেরিয়ালের উপসর্গ এবং লক্ষণাবলী। এখানে আমরা মায়াজমের কাছাকাছি, এটা মায়াজম নয়, সরাসরি মায়াজম নয়, উনি এটাই বুঝাইছেন। তা আমি প্রথমে পিআরএস, পোস্ট র্যাবিস সিনড্রোম সম্বন্ধে আলোচনা করছি। পোস্ট র্যাবিস সিনড্রোম দুই ধরনের মানুষের চরিত্র হয়, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভ যে বেসিক ক্যারেক্টার দুই ধরনের হয়, একটা হলো নেগেটিভ টু নেগেটিভ হরিবল, মানে ভয়ঙ্কর। এই যে ফিলোসফিগুলো, এই মানুষের মধ্যে যে ফিলোসফিগুলো গঠন হয়, এ খুবই ভয়ঙ্কর। কীরকম? যে একটি শিশু জন্মের পরে তার মাকে ঘুমাইতে দেয় নাই, সারা রাত কান্না করে, সারাদিন কান্না করে, ঘুমাইতে দেন নাই। এবং ওই শিশুটি বড় হয়ে মানে সে কোনো সময় এক স্থানে স্থিরভাবে থাকে না, মানে দেখা যায় যে সে অতি চঞ্চল, এত চঞ্চল যে সেই চঞ্চল বা এত দুষ্টু, এই দুষ্টুর কারণে দেখা গেছে যে তার বাড়ির এবং আশেপাশের লোক অশিষ্ট হয়ে যায়। এই অশিষ্ট হওয়ার কারণে তাকে অনেকেই মানে ভালোবাসতে চায় না, ঘৃণা করে। এই ভালোবাসা না পেয়ে ওই বাচ্চাটি আরো মানে ভয়ঙ্কর হয়ে ওঠার পরে এক সময় দেখা যায় যে ওই বাচ্চা আপনার এত দুষ্ট হয় যে সে কাহারও কথা শোনে না এবং মানে না। এবং এই কারণে সে দেখা যায় যে সে আরো ভয়ঙ্কর হতে সে সমাজ বিরোধী মানে দেশ বিরোধী কার্যকলাপ শুরু করে। এবং এরা এত ভয়ঙ্কর হয়, যেমন আপনারা দেখেছেন যে গ্রামে অনেক অত্যাচার মানুষ থাকে, তাদের অত্যাচারে অশিষ্ট হয়ে যায়। অনেকেই ভাবে যে এই মানুষটি যদি মারা যেত তাহলে আমরা অনেক শান্তি পেতাম, কিন্তু দেখা গেছে যে আসলে সেই লোকটি মারা যাওয়ার পরে আসলে অনেকেই শান্তি পায়, এত অশিষ্ট। এই কারণে এদের মানে ভয়ঙ্কর আচার আচরণ মানুষ মানে হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এবং এরা বিশেষ করে দেখা যায় যে রাষ্ট্র দৃঢ়তা কাজ করে, যেমন বড় ধরনের সন্ত্রাস, তারপরে দেখা গেছে যে যারা আপনার ক্রস ফায়ার হয়, এরা এই ধরনের মানে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। এরা মদ গাঁজা মানে সমস্ত কিছু পৃথিবীর এদের খারাপ কাজ এরা কখনো মানে এদের থেকে বাদ যায় না, এত ভয়ঙ্কর হয়ে ওঠে। এটা দেখা যায় এরা ছোটকাল থেকেই এই স্বভাবের মানুষ হয়ে থাকে এবং সে মৃত্যুর আগ পর্যন্ত এই স্বভাবের মানুষই থাকে। কারণ এই ফিলোসফিটা আনচেঞ্জ ফিলোসফি, একটা মানুষের মধ্যে যখন সৃষ্টি হয় এই ফিলোসফি সে কখনো চেঞ্জ হয় না। এটা হলো মানে পিআরএস এর মানুষের বেসিক ক্যারেক্টার। এখন নেগেটিভ টু নেগেটিভ নর্মাল, একটা হলো নেগেটিভ টু নেগেটিভ হরিবল ভয়ঙ্কর, আরেকটা হলো নেগেটিভ টু নেগেটিভ নর্মাল। এই নর্মাল কি? দোষে গুণে মানুষ। এখন দেখা গেছে যে নেগেটিভ কি? সে এত দুষ্টু, এই যে দুষ্টুগুলো ভয়ঙ্কর দুষ্টু,
এর সঙ্গে এগুলো থাকতে পারে। আবার এছাড়া দেখা গেছে যে এরা নিজেকে ধ্বংস করতে চায়। এদের যদি রাগ হয়, এরা কি করবে, মাথা ঠুকাবে, মাথা কিলাবে, এবং দেখা গেছে যে এরা নিজের শরীরকে আঘাত করবে বা নিজে কামড় দিয়ে রক্ত বের করে ফেলবে। এবং এরা কি করে, দেখা গেছে যে এরা যদি ছোট ছোট মানুষকে মারধর করে, এমন এমন মারধর করে যে সে মারা দেখে অনেকেই বলে যে তোর মধ্যে কি কোনো দয়াময় নেই, তুই এত মারলি তোর সন্তানকে। কিন্তু সেই সন্তান মারার পরে এরা খুব অনুশোচনা করে যে আসলে আমার এটা ঠিক হয়নি। কিন্তু যখন সন্তানকে মারধর করে বা বড় হয়ে ছোটদের যখন মারধর করে, তখন কিন্তু সে এই কথাটা মনে থাকে না। এই জন্য এরা দেখা যায় যে সে নিজের সন্তান হোক বা অন্য কারোর সঙ্গে যদি বিবাদ করেও যদি মারামারি করে, এবং একজনকে খুন করে ফেলতেও এদের কোনো দ্বিধাবোধ করে না। আবার নিজের সম্বন্ধে যখন সে রাগ হয়, নিজেকে ধ্বংস করতে চায়, এরা কি করে, বিষ খেয়ে মরতে চায়, গলায় দড়ি নিয়ে মরতে চায়, গাড়ির তলে মাথা নিয়ে মরতে চায়, আপনার শরীরে আগুন ধরায় দিয়ে, কেরোসিন তেল দিয়ে আগুন ধরায় দিয়ে মরতে চায়, নিজের বাড়ির ঘরে আগুন ধরায় দিতে চায়। মানে এই ধরনের হয়। দেখা গেছে একটা কথা শুনে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল, বা স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়ে ফেললো। এরকম এদের মধ্যে এই থাকে। এটা এই যে ফিলোসফিগুলো, এই ফিলোসফি হলো নেগেটিভ ফিলোসফি। হ্যাঁ, কিন্তু এটা হলো তার দোষ। কিন্তু গুণটা কি? এই লোকগুলো অনেকেই ভাবে, দেখবেন যারা এই ধরনের লোক, এই লোকগুলো অনেকেই ভাবে যে এরা বেশ শান্তশিষ্ট, কিন্তু যখন এরা রেগে যায় তখন তাদের মধ্যে এই দোষটাই প্রকাশ পায়। হ্যাঁ, দেখা গেছে সে বাড়ির সবার সঙ্গে ভালো ব্যবহার করছে, বাপ মা সবার কথাও সে শুনছে, আবার শুনছেও না, এরকম হয়। কিন্তু বাড়ির বাইরে অনেকেই ভাবে যে ছেলেটা অত মারামারিও করে না, অত দুষ্টুও না, একজনের সঙ্গে হঠাৎ করে একজন অপমানও করে না। কিন্তু দেখা গেছে যে সে যখন রেগে যায় তখন তার মধ্যে এই ফিলোসফিগুলো প্রকাশ পায়। এই জন্য বলা হয় যে নেগেটিভ টু নেগেটিভ নর্মাল, মানে দোষে গুণে মানুষ। দোষটা হলো সে নিজেকে ধ্বংস করতে চায়, সে অন্যকে মারধর করে বা অন্যকেও ধ্বংস করতে চায়, এটা তার দোষ। আর গুণ হলো যে সবাই তাকে ভাবে লোকটি ভালো মানুষ, এবং তার ব্যবহার আচার কথাবার্তা, যখন সে মানুষের সঙ্গে কথা বলে নর্ম ভদ্র বিনয়ের সাথে কথা বলে, হ্যাঁ, আচার আচরণ সব কিছু ভালো। এই জন্য এখানে দেখা গেছে যে এটা আমি আলোচনা করলাম আপনার নেগেটিভ পিয়ারেস। এখন পজিটিভ পিয়ারেস দুই রকম হয়। একটি হলো পজিটিভ টু পজিটিভ হরিবল, মানে খুব ভালো, অস্বাভাবিক ভালো। অস্বাভাবিক ভালো বলতে কি বোঝায়? সে অস্বাভাবিক শান্ত, মানে এত শান্ত যে ওই বাচ্চা যখন ছোট জন্মগ্রহণ করে, দেখা গেছে জন্মগ্রহণ করার পরে ওই বাচ্চা ক্ষুধা পেলেও কান্না করে না। একটা বাচ্চা ক্ষুধা পাওয়ার পরে কান্না করা উচিত, কিন্তু সে কান্না করবে না। এবং শুধু তাই নয়, ওই বাচ্চা যখন বিছানায় প্রস্রাব করে, ওই ভিজা বিছানার ভিতরে শুয়ে থাকে, তাতেও কান্না করে না। এখন সে ওই বাচ্চাটি জন্মের পরে প্রমাণ করে যে আমি একজন খুবই শান্তশিষ্ট একটা মানুষ, আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এবং ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের আবিষ্কৃত পিআরএস পজিটিভ হরিবল মায়াজমের সিমডমের আমি একজন রোগী। তা এই জন্য এই ছোট বাচ্চা দেখা যায় যে 7 দিন 10 দিন 1 মাস 2 মাস বোঝাই যায় না যে ওই ঘরে একটা বাচ্চা জন্মেছে, কান্নাই করে না, এত শান্ত। যখন দেখা গেছে যে ওই বসতে শেখে, তখন দেখা গেছে ওই বাচ্চা যেখানেই বসিয়ে রাখা যায় সেখানেই বসে থাকে, এবং ওর মা বাচ্চাটিকে বসিয়ে রাখে, সারা বাড়ি কাজ করে বেড়ায়। তারপরে দেখা যায় যে বাচ্চা ওখানে বসেছিল,
সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এই বাচ্চাগুলো কারো কোলে চড়ার জন্য বায়না করে না, এই বাচ্চাগুলো কারো কোলে চড়ার জন্য বায়না করে না এবং দৌড় ঝাঁপ চেঁচামেচি করে কাউকে বিরক্ত করে না। এই বাচ্চার ব্যবহার দেখে ওই বাড়িতে যারাই আসেন তারা বাচ্চার এই ভদ্র বা শান্ত দেখে সবাই তাকে আদর করে এবং কোলে করে এবং চুমা খায় এবং বলে যে এই ধরনের বাচ্চা একটা মানুষ 10টা বাচ্চাও মানুষ করতে পারবে, এত শান্ত। শুধু তাই নয়, এই শান্ত বলে এরা ক্ষান্ত হয় না, এই বাচ্চারা হয় মেধাবী, অসাধারণ মেধাবী। দেখা গেছে যে মানে স্কুলে যাওয়ার বয়স হয়নি কিন্তু 1-2 বই তার বাড়িতে মা বলেছে 1-2 বই তার মুখস্থ হয়েছে, এত মেধাবী। এবং এই মেধা এমনই মেধা যে দেখা গেছে যে সে ছোট্ট থেকেই অনেকেই তার কাছ থেকে বুদ্ধি নিতে আসে এবং সে যখন পড়াশুনো করে তাদের পড়াশুনোর ব্যাপারে কাউকে বলতে হয় না, সে নিয়মিত পড়াশুনো করবে, স্কুলে যাবে এবং এই পড়াশুনোর যে সুনাম মাস্টাররা পর্যন্ত খুব প্রশংসা করে এবং তার বুদ্ধির প্রশংসা দেখা যায় যে আস্তে আস্তে ছড়িয়ে যায়। হ্যাঁ, এবং সে কর্তব্যপরায়ণ, এই মানুষগুলো কর্তব্যপরায়ণ থাকে। যেমন বাবা মার প্রতি যে একটা কর্তব্য, সে একটা ছোট্ট মানুষ, তার বাবা মাকে কি করতে হবে, তার বাবা মা অসুস্থ হয়েছে তার পাশে যা দাঁড়াবে, তাকে মানে শ্রদ্ধা করবে, মানে সেবা যত্ন করবে এবং বড়দেরকে সম্মান করবে। মানে কেউ এই যে কর্তব্য, মানে এই কর্তব্য সে সুন্দরভাবে পালন করে। তারপরে দেখা যায় যে এরা ভদ্র বলেছি, এরা মমতাবোধ, মায়া মমতাবোধ, মানে মায়া মমতা কি, দেখা গেছে যে এই বাড়ির মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে ওকে বলা লাগবে না, ছোট্ট বাচ্চা হলেও ও দৌড়ো সেখানে যাবে, তার পাশে বসবে, তাকে মাথা টিপে দেবে, তাকে মাথায় পানি দেবে। সে ভাববে যে এই মানুষটি যত তাড়াতাড়ি আমি যদি তাকে আদর করে সুস্থ করতে পারি, সেইভাবে একটা ছোট্ট বাচ্চা সে এই ধরনের কাজ করে এবং তার পৃথিবী যত মায়া আছে মানে এই মানুষের মধ্যে সেই ধরনের একটা মায়া মমতা এদের মধ্যে বিরাজ করে। এবং আমরা বলি যে মায়ের মায়া বেশি, কিন্তু পিআরএসের পজিটিভ যে মানুষগুলো এদের মায়াটা মায়েদের মতোই হয়, সে পুরুষ হোক আর মহিলা হোক, এবং খুব মায়া মমতা হয়। এরা দেখা যায় যে সহানুভূতিশীল। যেমন একজন রাস্তাতে যাচ্ছে, সে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সে চলে যাচ্ছে, কাজ দিয়ে হাঁটি চলে যাচ্ছে, আরেকজন বললো যে ভাই আপনার দেখতে তো ভালোই বোঝায়, ভদ্রলোক, অনেক শিক্ষিত মনে হয়, কিন্তু আপনার মধ্যে কি একটু সহানুভূতি নেই? ওই লোকটা এভাবে পড়ে আছে, আপনি তাকে একটু ধরতেন। এই যে সহানুভূতিটা, এটাকে এক্সাম্পল দিলাম। তা এইরকম এরা যেখানেই হোক না কেন এদের মধ্যে এই সহানুভূতিটা এত প্রবল থাকে যে প্রত্যেকটি মায়াজম, আমাদের যে 6টি মায়াজম আছে, এই 6টি মায়াজম হার মেরে ফেলায় এই সহানুভূতির দিয়ে। এই মানুষগুলি অস্বাভাবিক হিসাবী হয়। দেখা যায় যে অনেকেই ভাবে যে এই মানুষগুলি কৃপণ, কিন্তু নয়। এরা যে কোনো কাজ মানে টাকা পয়সা হিসাব করে খরচ করে, কখনো বাজে খরচ করতে চায় না প্রয়োজন ছাড়া। আর এই যে হিসাবী, এরা হিসাব যতই করুক কিন্তু এরা কখনো নিজের চিন্তা করে না। এরা যত টাকা পয়সার মালিক হোক, তাদের ভাই বা তার বোন, তার বাবা, তার মা বা তাদের আত্মীয় স্বজন কেউ যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, সে এই টাকা দিয়ে তাদেরকে উঠানোর চেষ্টা করে এবং উঠানোর চেষ্টা না, তাদেরকে উঠায়। এই জন্য এই যে হিসাবী, এই হিসাবী সে নিজের জন্য কখনো করে না আমি অনেক টাকার মালিক হব, অনেক বড়লোক হব, অনেক সুখ শান্তিতে থাকব। সে ভাবে যে আমি আল্লাহ আমাকে টাকা দিয়েছে ঠিকই, কিন্তু
আমার জন্য যদি করি তাহলে কখনো ঠিক হবে না। কারণ এই পিআরএসের যে পজিটিভ মানুষগুলি, এই মানুষগুলির চরিত্র হলো সর্বসেরা। মানে এদের মধ্যে কোনো নেগেটিভ থাকে না, তাদের মধ্যে একটা মানুষও তাদেরকে সমালোচনা করার মতো ক্ষমতা থাকবে না। তাদের কথাবার্তা, ব্যবহার, আচার, চলন ফলন, মানে সাংসারিক সমস্ত কিছু, স্বামী স্ত্রী বা দেখা গেছে তার ভাই বোনের মধ্যে যে জমিজাটি বন্টন টন্টন সমস্ত কিছু সে ওকে করবে এবং সবাই তাকে প্রশংসা করবে। এটাই হলো আপনার পিআরএসের পজিটিভ টু পজিটিভ হরিবলি, মানে ভয়ঙ্কর মানুষের চরিত্র বা বেসিক ক্যারেক্টার। পজিটিভ টু পজিটিভ নর্মাল, এই মানুষগুলি কিরকম হয়, মানে দোষে গুণে মানুষ। এখন পজিটিভ টু পজিটিভ, যেমন এই মানুষগুলো যখন মানুষের সঙ্গে কথাবার্তা, ব্যবহার, আচার, মানে কথা বলে, তখন সভ্য শান্ত, মনেই করতে পারে না যে এই ব্যক্তি মধ্যে কোনো দোষ আছে। সে শান্ত, ভদ্র, সহানুভূতিশীল, মায়া মমতা, কর্তব্যপরায়ণ, মেধাবী, এই সমস্ত কিছু গুণ এই মানুষটির মধ্যে থাকে। কিন্তু এটা এই মানুষের গুণ বোঝায়। কিন্তু যখন ওই মানুষটি রেগে যায়, তখন তার রাগ এবং জিদ, এই যে মানে এইগুলো তার বোঝা যায়। যে দেখা গেছে যে সে ছোটকালের রাগ, কিন্তু লোকটি খুব শান্ত, সবাই তাকে প্রশংসা করে, তাকে মানে কেউ বলে না যে এই লোকটি খারাপ। কিন্তু তার মধ্যে দোষ কি, সে ছোটকালের মদ খায়, একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত সে মদ খেয়ে যাচ্ছে। কিন্তু এই যে মদ খায়, এই মদ খাওয়া দেখা যায় তার স্ত্রী বা তার মা, এরকম সীমিত কয়েকজন জানে। কিন্তু এবং দেখা গেছে যে তার ফ্যামিলিতে অন্য কেউ নাও জানতে পারে, ওই ব্যক্তিই জানে। এবং দেখা গেছে এই ধরনের এদের নেশা থাকে, যেমন পয়সা দিয়ে টাস খেলা, এরা পয়সা দিয়ে টাস খেলে। দেখা গেছে ছোটকালের পয়সা দিয়ে টাস খেলতেছে, বৃদ্ধ হয়ে গেছে পয়সা দিয়ে টাস খেলছে, মানে ফিরাস খেলা। আবার দেখা গেছে নেশা করে, এরা মদ খায়, ছোটকালের মদ খাওয়া শুরু করছে, আজীবন মদ খেয়েই যাচ্ছে। এরা নিজেরাও অনেক চেষ্টা করে যে আমি এই মদ খাবো না, বা এই টাস খেলবো না, বা এই কাজগুলো করব না, কিন্তু এরা কখনো চেষ্টা করেও পারে না। কারণ কেন পারে না? ডাক্তার শ্যামল কুমার দাসের আবিষ্কৃত যে পিআরএস, এই পিআরএস এর যে ফিলোসফি, এই ফিলোসফি কখনো চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে, মানে অপরিবর্তিত থাকে। যদি কোনো মানুষের মধ্যে, এই পিআরএস মায়াজামের মানুষের মধ্যে যদি কোনো দোষ একবার শুরু হয় ছোটকাল থেকে, সেই দোষ সে মৃত্যুর আগ পর্যন্তই থাকবে এবং প্রকৃত রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা না করানো পর্যন্ত এই দোষ মানে ইনঅ্যাক্টিভ হয় না। এই জন্য দেখা যায় যে একটা মানুষ খুব শান্ত, ভদ্র, বাড়ি এবং বাড়ির বাইরে সবাই তাকে ভালো বলে, পজিটিভ মানুষ, কেউ তাকে বকা দেয়নি, কিন্তু তার একটা, এটা হলো তার গুণ। কিন্তু দোষ কি? ওই যে মদ খায়, আবার দেখা গেছে ওই যে টাস খেলে, ওই নেশা করে, বা খুব জেদি, ছোটকালের জেদি, রাগলে সে বাড়িতে ভাঙচুর করে। যখন সে শান্ত থাকে ভালো, কিন্তু যখন রাগে সে বাড়িতে ভাঙচুর করছে। আবার দেখা গেছে যখন রাগ থাকে না তখন খুবই ভালো। আবার দেখা গেছে রাগলে সে বাইরেও সে এরকম কিছু ঘটনা ঘটাতে পারে, এটাই তার দোষ। আবার দেখা গেছে যে আরো নেগেটিভ যান, একটা মানুষের কিন্তু অশ্লীল পোশাক পরে, দেখবেন অনেকেই দেখবেন ছোটকালের থেকে, ছেলে হোক মেয়ে হোক, অশ্লীল পোশাক পরে, সে আজীবন অশ্লীল পোশাক পরেই গেল। তাকে অনেকে অনেক কিছু বলতেছে যে এই পোশাক ভালো না, তুমি এগুলো করো না, এই কাজটা করো না, এই কাজটা করা খারাপ, কিন্তু তার ব্রেনে এগুলো কখনো আসবে না, সেও কাজ করেই যাবে। একজন সারা যে ছোটকালের থেকে ছোট, মানে
আপনার জৈবন আসছে, জৈবন আসার থেকে সে বদমাইশি শুরু করছে। মানে দ্যাট মিনস, মানে এটা আমাদের ডাক্তারি ফর্মুলা বা ডাক্তার শ্যামল কুমার দাসের ফর্মুলার আমার কথা না। যদি আপনারা খারাপ মনে করেন এই কথাটা, মাইন্ড করবেন না। ছোটকালের থেকে সে বদমাইশি শুরু করছে, সে মৃত্যুর আগ পর্যন্ত সে বদমাইশি করবে। হ্যাঁ, এই যে তার যে দোষ, এই দোষটাই হলো সে দোষে গুণে মানুষ। তার মধ্যে ভালো ব্যবহার আছে, সবাই তাকে ভালো বলে। সে ছোটকালে কখনো বকা খায় নাই, মানে সে বাবা মা সবার কথা শোনে, বাড়ির সবাই তাকে ভালোবাসে, কিন্তু তার মধ্যে যে এর যে কোনো একটা দোষ থাকবে। এই জন্য পিআরএস পোস্ট র্যাবিস সিনড্রোমের যে পজিটিভ টু পজিটিভ নর্মাল, দোষে গুণে মানুষ, এই দোষে গুণের মানুষের বেসিক ক্যারেক্টার বা তার চরিত্র বর্ণনা করা হলো। এখন আমি এ পর্যন্ত পিআরএস এর 4 ধরনের মানুষের চরিত্র বর্ণনা করেছি। সেটা হলো নেগেটিভ টু নেগেটিভ হরিবল, মানে ভয়ঙ্কর, মানে এর চেয়ে খারাপ হতে পারে না, পৃথিবীতে এর চেয়ে খারাপ হতে পারে না। তার নিচে কি খারাপ বর্ণনা করেছি? নেগেটিভ টু নেগেটিভ নর্মাল, মানে দোষে গুণে মানুষ। কিরকম? লোক তার কিছু দোষ আছে, না গুণ আছে, দোষ আছে। কিরকম? সে রাগ হইলে কি করতো, মানে নিজেকে ধ্বংস করতে চায়। রাগলে অন্যকে এমন মারে যে তাকে মেরে ফেলে দেয়, কিন্তু সে এমনি সময় খুব শান্ত থাকে। এটা হলো নেগেটিভ টু নেগেটিভ নর্মাল। আবার ধরেন নেগেটিভ টু নেগেটিভ, না পজিটিভ টু পজিটিভ হরিবল, মানে অস্বাভাবিক ভালো। অস্বাভাবিক ভালো বলতে কি বোঝায়? মানে এখানে আমরা বলি মহামানবের সঙ্গেই প্রায় তুলনা করা যায়। যেমন আমাদের অনেক হুজুর আছে, হ্যাঁ, তারা সবাই তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং তারা সবসময় ভালো কথা বলে, তাদের মধ্যে কোনো মানে খারাপ কোনো আচরণ পাওয়া যায় না। এই যে ব্যবহার আছে, তাদের দ্বারা কেউ মনে কষ্টও পায় না। এই যে ব্যবহার আচার, এই ব্যবহার আচারটা অস্বাভাবিক, মানে মানে পজিটিভ টু পজিটিভ হরিবল, অস্বাভাবিক। আর পজিটিভ টু পজিটিভ নর্মাল, সেটা একটু আগে আলোচনা করলাম। সেটা হলো তার মধ্যে দোষও থাকবে, তার মধ্যে গুণও থাকবে। দোষ কি? সে ছোটকালে 3 মদ খায়, কিন্তু সে সবার কাছে ভালো। তা এটা হলো পোস্ট র্যাবিস সিনড্রোমের ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের আবিষ্কৃত মায়াজমের ফিলোসফি আলোচনা করা হলো। এবং এখন এই পোস্ট র্যাবিস সিনড্রোমের মায়াজমের সঙ্গে শরিক মায়াজমের পার্থক্য। স্যার বলেছেন যে শরিক মায়াজমের পার্থক্য, মানে পোস্ট র্যাবিস সিনড্রোমের যে মানসিকতা, এই মানসিকতার সঙ্গে শরিক মায়াজমের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। কারণ শরিক মায়াজম বাচ্চারা, মানে ডাক্তার শ্যামল কুমার দাসের তার নতুন থিওরিতে, এবং তিনি বলেছেন যে এই বাচ্চারা জন্মের পর থেকেই ক্যাওটিক নেচার নিয়ে, মানে বিশৃঙ্খল নেচার নিয়ে জন্মগ্রহণ করে। সেটা কিরকম? ওই বাচ্চা রাত্রে, দিনে সে বালিশে মাথা দিয়ে ঘুমাবে, ঠিকঠাক খাবে, হাত পা নেড়ে খেলা করবে, কান্নাকাটি তেমন করবে না। খিদা পেলে কান্না করতে পারে, কিন্তু স্বাভাবিক কান্নাকাটি করবে না। কিন্তু সন্ধ্যা হলেই বা রাত হলেই ওই বাচ্চা কি করবে? ওই বাচ্চা মাকে কোলে করে বসে থাকতে হবে, কোলে করে বসে থাকতে হবে। যতক্ষণ কোলে করে বসে থাকবে বাচ্চা, ততক্ষণ ঘুমাবে। কিন্তু বাচ্চা ঘুম এসেছে, মা ক্লান্ত হয়ে গেছে কোলে করে বসে থাকতে থাকতে, তখন মনে করলো যে বাচ্চাটা একটু বিছানায় শোয়াই। কিন্তু বাচ্চা যখনই বিছানায় শোয়াইতে যাবে বা বিছানায় শোয়াবে, তখনই বাচ্চা আবার কান্না, জেগে যাবে এবং কান্না শুরু করবে। এরকম সারা রাত মাকে কষ্ট দিবে। এরকম রাতের পর রাত মা কষ্ট পেয়ে পেয়ে মা ক্লান্ত হয়ে যাবে। এই যে আপনার যে ক্যাওটিক নেচার নিয়ে, এটা জন্মের পরবর্তী দিন থেকেই শুরু হবে। এই যে শুরু হলো তার মানে শরিক মায়াজমের ক্যাওটিক নেচার নিয়ে। এরপরে কি হবে? এই সব বাচ্চারা ছেলে যদি হয়, মেয়েদের খেলা খেলবে, মেয়েদের পুতুল খেলা খেলবে, মেয়েদের ওই যে রান্নাবাড়ি এইসব খেলা খেলবে, মেয়েদের পোশাক আশাক পরার আকৃষ্ট হবে বা পোশাক আশাক পরবে,
ওই কানে দুল নেবে, মানে কানেরটা নেবে, নাকেরটা নেবে, এরকম এরা সাজোগোজো করবে। এক সময় দেখা যাবে যে এই মাইন্ডে, মানে এটাও আনসেন্স ফিলোসফি, পিয়ারসও আনসেন্স ফিলোসফি, কোনোদিনও হয় না, এটাও আনসেন্স ফিলোসফি। এরা কি করবে, এই সব ছেলেরা দেখা যাবে এক সময় মেয়েদের মেয়েদের পোশাক পরতে পছন্দ করবে, এবং এরা কি করবে, মেয়ে হয়ে মেয়েদের সঙ্গে ভালোবাসার সৃষ্টি করবে। ও ভাববে যে আমি তো ও যদিও ছেলে কিন্তু ওর মাইন্ড কিন্তু মেয়ে। তাহলে একটা মেয়ে ছেলে না বলতেছি, ছেলে মাইন্ড কিন্তু মেয়ে, কিন্তু সে ছেলে হয়ে ছেলের সঙ্গে প্রেম করবে কেন? কারণ সে ভাবে আমি তো মেয়ে, অথবা আমার তো ছেলের সঙ্গে প্রেম করার দরকার। তো এই যে কেউ ঠিক মানে বিশৃঙ্খল, এটাই বিশৃঙ্খল এটা। আবার দেখা গেছে যে সে ছোট বাচ্চা, তার এক পোশাক আছে, একই পোশাক আছে, সে আরেকটা পোশাক পরবে। আবার দেখা গেছে নতুন নতুন পোশাক পরতে হবে, একটা খেলনা আছে আর একটা খেলনা সে কিনতে বলবে যে আমাকে ওই খেলনা দাও। বাজারে নিয়ে গেছেন, হ্যাঁ আমি এই খেলনাটা আমাকে দাও। আচ্ছা তোমার এই খেলনা তো আছে, কারণ থাক ওটা পূরণ হয়ে গেছে, আমাকে এটাই কিনে দিতে হবে। এরকম সে একটার পর একটা সে তার বায়না করবে, এবং সেগুলো পূরণ করে দিতে হবে, না দিলে সে কান্নাকাটি করবে। তা এটা মানে ও জানে না যে কোথায় গেলে বা কি পাইলে ও সন্তুষ্ট হবে। ও নিজেকেও সন্তুষ্ট হতে পারে না। ও মনে করে যে এটা ভালো না, এটা ভালো, এটা ভালো না। যেমন আপনার একটা বাচ্চা মায়ের কোলে আছে, পাশে কেউ এসে দাঁড়াইলো, ও নিজে এরকম বলবে যে আমাকে কোলে নাও। ছোট্ট বাচ্চা, কিছুই বোঝে না, কিন্তু ও হাত পাইতে দেবে, তাই ওর কোলে চলে যাবে। ও এক কোলেতে আর এক কোলে, এইগুলো সম্পূর্ণ একটা বিশৃঙ্খল ফিলোসফি। এই বিশৃঙ্খল থেকে পরবর্তীতে এরা ক্যাজুয়ালিটি হয়ে যায়, সেটা হলো গুরুত্বহীনতা। গুরুত্বহীনতাটা কি? যেমন সে যে কাজটি করার প্রয়োজন, যে মুহূর্তে যে কাজটি করার প্রয়োজন সেই কাজটি না করে সে অন্য কাজ করছে। যেমন এই সব বাচ্চারা যদি পড়ার টেবিলে থাকে, ও কি করবে, ও পড়বে, ক্লাসের পড়া না পড়ে দেখা গেছে গল্পের বই পড়বে, দেখা গেছে ছবি আঁকাচ্ছে, মানে ওকে টাইম পাস করবে। ও ক্লাসের পড়া পড়বে না, কারণ ক্লাসের পড়ার প্রতি ওর গুরুত্ব আসবে না, অন্য কিছু করবে। আর না হয় ওই যতক্ষণ ওই টেবিলের পাশে তার মা অথবা বাবা কি বড় ভাই কি বোন কেউ যদি বসে থাকে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণও পড়বে পড়বে। আর যেই টেবিল থেকে ওর মা বাবা বা এরকম কেউ সরে যায়, তখন ও আবার হাঁটা দেবে। মানে এদের মধ্যে আবার দেখা যায় গেছে সারা বছর ভালো রেজাল্ট, মানে ভালো মেধা, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়, কিন্তু তারপরেও দেখা গেছে যে স্কুলে যাবে ঠিকঠাক, মানে ওই বাড়িতে পড়াশুনো করবে না। কিন্তু এক সময় দেখা গেছে যে পরীক্ষার আগে এত গুরুত্ব আসবে এদের, যে মানে দিন রাত পড়াশুনো করছে, রাত্রেও করছে, দিনেও করছে, পড়াশুনো করে করে ক্লান্ত হয়ে গেছে। তখন ও ভাবে যে আমি আগামী বছর আর এই ধরনের ভুল করব না, কারণ এই সারা বছর যদি আমি কন্টিনিউ পড়াশুনো করি তাহলে তো অবশ্যই আমার ভালো রেজাল্ট হবে, কিন্তু আমি তো ভুল করছি। মানে ওই সময় যে পরীক্ষা আসছে ওই সময় ওকে একটু সিরিয়াস হয়। মানে এই রুগীরা অধিকাংশ সময় অধিকাংশ কাজ করার সময় ক্যাজুয়াল থাকে, কিন্তু চরম মুহূর্তে এরা সিরিয়াস হয়ে যায়। তা পরীক্ষা আসার আগে এরা প্রচুর পড়াশুনো করে, এবং ওই সময় ভাবে যে আগামী জানুয়ারিতে আসলে আমি সঠিকভাবে পড়াশুনো করব, এবং যাতে আমি ঠিকঠাক রেজাল্ট করতে পারি। কিন্তু দেখা গেছে যে পরীক্ষা শেষ হওয়ার পরে জানুয়ারি আসছে আর মনে নেই। এরা এরকম বারবার এরা একই এই ধরনের কথা বলবে, এইগুলো কিন্তু সে অনুসারে কাজ করবে না। আর এইসব বাচ্চাদের কোনো অ্যাম্বিশন থাকে না যে আমি বড় হলে কি করব। তো বড় হলে কি করবো, মানে মানে একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করা যাচ্ছে তুমি পড়াশুনো করছো, তুমি বড় হয়ে কি করবে? বড় হয়ে আবার কি করবে, পড়াশোনা করছি, বড় হয়ে কি করবো। মানে ও বোঝেই না যে বড় হয়ে আমার ডাক্তার হতে হবে, কি পুলিশ হব, কি ভালো ব্যবসায় হবো, এ ধরনের চিন্তা ভাবনা এদের মধ্যে নেই। হ্যাঁ, আবার যদি অ্যাম্বিশন থাকে, তুই বড় হয়ে কি হবে রে, ডাক্তার, ডাক্তার হবি, পড়াশোনা ফাঁকি। মানে সে ডাক্তার হতে চায় কিন্তু পড়াশোনা ফাঁকি, পড়াশোনা করে না। আচ্ছা একটা বাচ্চা যদি ডাক্তার হতে চাচ্ছে, সে যদি পড়াশোনা না করে সে কি ডাক্তার হতে পারবে? এজন্য উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে তার বাস্তবতার কোনো মিল থাকে না। তো এই যে এই কারণে এরা ক্যাজুয়াল হয়। তো
তো এই ক্যাজুয়াল আপনার শরিক মায়াজম আসলে আলোচনা করলে অনেক সময় প্রয়োজন। তা এখানে স্যার বলেছিলেন যে পিআরএস এবং শরিক মায়াজমের পার্থক্য, এবং পিআরএস থেকে শরিক মায়াজম সম্পূর্ণই আলাদা। যেমন আরেকটা কথা বলি, ইরা থাকে কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ফিলোসফি, সেটা হলো এই শরিক মায়াজমের রুগীরা থাকে বেহিসাবি। বেহিসাবি মানে কি, আপনি এই ধরনের শরিক মায়াজমের রুগীদের হাতে যদি 1 কোটি টাকাও দিয়ে থাকেন, ও দেখতে দেখতে কিছুদিনের মধ্যে দেখবেন তোর খরচ হয়ে গেছে। এমন টাকাটা কি করলে আমি জানি না। ও এমন ভাবে খরচ করবে এবং পরবর্তীতে খরচ করার পরে ওর মধ্যে কোনো অনুশোচনাও আসবে না যে তুই এত টাকা কি করে খরচ করলি, বললাম। এবং এরা দেখা গেছে যে এদের ছোটকালেতে প্রচুর বন্ধু বান্ধব থাকে, সে বন্ধু বান্ধব নিয়ে যেখানে খাওয়া দাওয়া করুক না কেন, হ্যাঁ, সে আগে টাকা দেবে, কাউকে টাকা দিতে দেবে না। কারণ ওর পকেটে যদি টাকা থাকে, ওর টাকাটা খরচ করার জন্য ওকে মানে হয় কিভাবে খরচ করব মানে মানে বেহিসাবি লোক, যার কথা বেহিসাবি মানুষ। তো এই বেহিসাবি মানুষ, এবং এদের দেখা যায় যে এদের সাংসারিক বা কোনো ব্যবসা বাণিজ্য যাই বলেন না কেন, এদের কোনো হয় না, মানে অর্থনৈতিকভাবে কি যেন বলে, সমৃদ্ধশালী হতে পারেন না সহজে, হ্যাঁ, স্বাবলম্বী হতে পারেন না। তো এই কারণে এরা আবার দেখা গেছে যে ধরেন নামাজ নিয়েই কথা বলি, হ্যাঁ, আমি কালকের থেকে ফজরের থেকে আমি একটা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আর ভুল করব না। দেখা গেছে ফজরে এমন একটা জিনিস দেখবেন যে আপনি যদি নিয়ত করে থাকেন, আপনার শরীর কিন্তু সাড়া দেবে, আপনার ঠিক ফজরেই আপনার জাগায় তুলবে, যখন জাগায় তুললো তখন না, আজকে থাক, কালকে থেকে শুরু করবে, আজকে আর মানে নামাজ পড়বো না, ঠিক আছে, ও বাদ দিল। আবার দেখা গেছে আগামীকাল ওই একই অবস্থা, এরকম করে করে দেখা গেছে 2-1 দিন নামাজ হয় না। আর এদের একটা জিনিস দেখা যায় যে এরা ছোটকালের থেকে যদি কোনো খেলার প্রতি খুব আগ্রহ থাকে, এরা বৃদ্ধ পর্যন্ত সে খেলাধুলা পছন্দ করে। হ্যাঁ, আমার একটা রুগীর ঘটনা শোনেন। সে রুগী হলো সে বিয়েতে পুতুল নিয়ে গিয়েছে, বিয়ের দিন পুতুল নিয়ে গেছে, মানে সে পুতুল খেলতো, স্বামীর বাড়ি পুতুল নিয়ে চলে গেছে। এখন স্বামীর কাছে বলছে, শোনো, তোমার সঙ্গে বিয়ে হয়েছে ভালো, তা আমার একটা মানে সে আমার কাছে বর্ণনা দিছে যে আমার একটা অনুরোধ যে আমি আমার খুব প্রিয় একটা পুতুল আছে, তা আমি এই পুতুলটা আমি কিন্তু তোমার সঙ্গে নিয়ে যাবো। আর স্বামী বলছে ঠিক আছে, নেবা। তা এই দেখেন যে এদের মানে বয়স বাড়ে কিন্তু মনের বয়স বাড়ে না, এদের বয়স বাড়ে কিন্তু মনের বয়স বাড়ে না। আসলে শরিক মায়াজম আলোচনা করলে 2-4 ঘন্টা লাগবে, তা মেন কিছু কথা বলছি। আবার দেখেন ব্যবসা বাণিজ্যের দিকে কিছু কথা বলি। এরা একটা স্থানে দোকান রাখবে না, এই স্থান ভালো না, এখানে কিছুদিন করার পর আর স্থান পরিবর্তন, মানে আসল কথা ওরা জানে না যে কোথায় গেলে আমি শান্তি পাবো, কোথায় গেলে আমি এর চেয়ে টাকা ইনকাম করতে পারবো। মানে একটা কথা হলো যে শরিক মায়াজম, একটা কথা আছে যে নিজের স্বার্থ বোঝে, মানে শরিক মায়াজম নিজের স্বার্থ বোঝে কিন্তু ব্যাঠিকভাবে বোঝে। আর সিফিলিস মায়াজম নিজের স্বার্থ বোঝে, সঠিকভাবে বোঝে। আর টিউবারকুলার ডায়াসিস নিজের স্বার্থ বোঝে না, নিজের স্বার্থ বোঝেই না, ও যে কি জিনিস ও বোঝেই না। এই জন্য দেখা যাচ্ছে যে শরিক মায়াজম ডাক্তার শ্যামল কুমার দাস মাত্র 2টো ফিলোসফি নিয়ে এই শরিক মায়াজমকে উনি নতুন আবিষ্কারের যে ফিলোসফি আবিষ্কার করেছেন, সেটা হলো ক্যাওটিক এবং ক্যাজুয়াল। তো এই ক্যাওটিক ক্যাজুয়াল আমরা যে মানুষের মধ্যে মানে টেস্টে কিনে পাবো, সেই মানুষটি আমরা সেকেন্ড সাইকেল হিসাবে আমরা কি করব। তো এখানে দেখা যাচ্ছে যে পিআরএস এবং শরিক মায়াজমের মধ্যে যে পার্থক্য করলাম, কারোর সঙ্গে কারো মিল নাই। যেমন এই শরিক মায়াজম একটা আছে, যেমন টিউবারকুলার ডায়াসিসের একটা ফিলোসফি আছে, এরা ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। অনেকেই ভাবতে পারে এরা দানও করে, কেন দান করবে না, এ তো ক্যাজুয়াল দান করা। আর তুমি নামাজ পড়ো কিসের জন্য? আল্লাহ তাআলা বিধান দিয়েছে, আমি নামাজ পড়ি, আল্লাহ তাআলা বিধান দিয়েছে, আমি নামাজ পড়ি।
এটা কিন্তু গুরুত্ব না, আল্লাহ তাআলা দিয়েছে। আবার যদি সিভিলিসকে জিজ্ঞাসা করে তুমি নামাজ পড়ো কি জন্য, আর নামাজ পড়বো না কেন, নামাজ না পড়লে তো আমি বেহেশতে যেতে পারবো না। দেখেন ওই কথার মধ্যে আর শরীফ মুআজ্জমের কথার মধ্যে অনেক পার্থক্য। ওর স্বার্থ আছে যে আমি নামাজ পড়লে বেহেশতে যেতে পারবো, আমি নামাজ পড়লে আমি পরকালে সুখী হতে পারবো। কিন্তু বলছে আল্লাহ বিধান দিয়েছে আমি নামাজ পড়ি। হ্যাঁ, আচ্ছা তুমি যে বাবু ঘুরে ঘুরে বেড়াও, তোমার কাজ কাম করা, তোমার সংসার কে চায় আল্লাহ চালাবে। এই যে এইসব মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায় যে আসলে এরা ক্যাজুয়াল। এই জন্য পিআরএসের সাথে শরীফ মুআজ্জমের পরিপূর্ণ পার্থক্য, কারোর সাথে কারো মিল নেই। হ্যাঁ, টিউবারকুলার সাথে ঘুরে বেড়ানোর একটা ফিলোসফি মিল আছে, এটাই আর এখানে আমি স্যারের কথা মতো আমি পার্থক্য আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লাগে তা আমার জন্য দোয়া করবেন, এবং যারা রিয়েল হোমিওপ্যাথি ডাক্তার তারা অবশ্যই ফলো করবেন। অবশ্যই আপনারা একদিন সেকেন্ড সাইকেল নির্বাচন করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।